ছেচল্লিশতম ওভারের খেলা চলছিল। তানজিম হাসান সাকিব দুটা ছক্কা মেরেছেন। তারপর এখন আপনি আমি আমরা যারা দর্শক, আমরা যারা মাঠের বাইরে থেকে খেলা দেখছি, আমাদের হয়তো বা মনে এখন একটা লাইনে আসতে পারে যে ইস, ওই সিঙ্গেলটা যদি সাকিব না নিতেন, সাকিব যদি সিঙ্গেলটা নিয়ে যদি মুস্তাফিজকে উইকেটটা না দিতেন, তাহলে খেলাটা আরও একটু সাকিব সময় পেতেন, আরও একটু খেলতে পারতেন। বাংলাদেশের স্কোর বোর্ডে আরও কয়েকটা রান হতো। বাংলাদেশের স্কোর বোর্ডে আরও কয়েকটা রান হলে তাহলে বাংলাদেশ হয়তো বা আরও কয়েকটা সংগ্রহ পেত। এই চিন্তাটা আমাদের মাথায় আসছে যখন আসছে তখন বাংলাদেশের শেষ উইকেট, কারণ মুস্তাফিজ আউট হওয়ার পর বাংলাদেশ অল আউট হয়েছে। বাংলাদেশ 248 রান করতে পেরেছে। দর্শক, যেটা বলছিলাম যে এই যে আমাদের আক্ষেপটা, এটা শেষ উইকেটের আক্ষেপ। এই টাইমে আক্ষেপ করার মতো কথা ছিল না। এই টাইমের ব্যাটাররা যে কয় রান আনবেন, এই টাইমের ব্যাটাররা স্কোরবোর্ডে যে কয় রান যোগ করবেন, সেটা আমাদের বাড়তি হওয়ার কথা, সেটা বাংলাদেশ দলের জন্য সোনায় সোহাগা হওয়ার কথা। কিন্তু এই টাইমের ব্যাটাররা, এই টেইলেন্ডার ব্যাটার তানজিম সাকিব যে রানটা করেছেন, সেই রানটা বাংলাদেশের সবচেয়ে বড় পুঁজিগুলোর একটা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের যেই লড়াইটা বাংলাদেশ করবে, সেই লড়াইয়ের জন্য সবচেয়ে বড় পুঁজি হয়ে দাঁড়িয়েছে এখন তানজিম সাকিবের এই রান। সাকিব যেই ক্যামিও ইনিংসটা খেলেছেন, এই ক্যামিও ইনিংসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডিভিজুয়াল ইনিংসগুলোর মধ্যে একটা হয়ে গেছে। কেন এমনটা হচ্ছে? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রথম ম্যাচ এই মাঠেই বাংলাদেশ আগে বোলিং করেছে, পরে ব্যাটিং করেছে। 244 রান ছিল, 245 রানের টার্গেট বাংলাদেশ করতে পারেনি। 15 ওভার পর্যন্ত বাংলাদেশ চমৎকার ক্রিকেট খেলেছে। এরপরই বাংলাদেশ যেই ধসটা নেমেছে, সেই ধস থেকে আর উঠতে পারেনি। সেই ইনফেমাস যেই কোলাপস, সেই কোলাপসের কথা নিশ্চয়ই টাইগার ক্রিকেট ফ্যানরা দীর্ঘদিন ধরে, অনেক লম্বা সময় ধরে মনে রাখবে। খুব কষ্টের সঙ্গে 5 রানে 7 উইকেটের যে পতন। আজকে বাংলাদেশ এলো। আজকে বাংলাদেশের শুরুটা আগের দিনের চেয়েও খারাপ হয়েছে। তানজিম হাসান সাকিব, তানজিদ তামিম, যিনি গত ম্যাচে চমৎকার ব্যাটিং করেছিলেন, আজকে তিনি তার শুরুটা সেভাবে পাননি। তিনি নিজেকে সেভাবে আজকে মেলে ধরতে পারেননি। খুবই স্বাভাবিক, ক্রিকেট গোল বলের খেলা। প্রত্যেক দিন একজন ব্যাটার ভালো করবেন না, এমনই হয়। তবে ওই ওপেনিংয়ে গত ম্যাচে যেই ওপেনার খারাপ করেছিলেন পারভেজ ইমন, আজকে তিনি চমৎকার ব্যাটিং করেছেন। আজকে তিনি স্ট্রাইক রোটেট করে কম বলে বেশি রানের যে ব্যাপারটা থাকে, যে ব্যাপারটা মিসিং দেখা যায়, যে ব্যাপারটা নিয়ে কমপ্লেইন থাকে, সেই ব্যাপারটা কিন্তু আজকে তিনি চমৎকারভাবে করেছেন, চমৎকারভাবে রান তুলেছেন। কিন্তু তারপরে কি হলো? নাজমুল শান্ত সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে একজন, সবচেয়ে অভিজ্ঞ 3-4জন ক্রিকেটারদের মধ্যে একজন আজকের এই একাদশে। শান্ত আজকে তার যেটা করা উচিত ছিল, শান্তর যেটা দলে টিকে থেকে যে ভরসার জায়গাটা তিনি রাখেন, অথবা যেই ভরসার দাবিদার তিনি, তার উপর যে ভরসাটা রাখা দরকার, সেই ভরসাটা তিনি ঠিকঠাক মতো পালন করতে পারেননি। তারপর চলে আসে সব মিলিয়ে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের কথা। মেহেদী হাসান মিরাজ কত ম্যাচে উইকেট পান না। মেহেদী হাসান মিরাজ কত ম্যাচ ধরে তিনি ভালো খেলেন না। কত ম্যাচে তিনি 0 রানে আউট হচ্ছেন, কিংবা 10-এর নিচে ডাবল ডিজিটের ঘরে যাচ্ছেন না। সেই আলাপে একদমই যাচ্ছি না। তবে এইটা দৃষ্টিকটু যে মিরাজ 2 ম্যাচে একটা ম্যাচেও তিনি নিজের দলের জন্য নিজেকে সেভাবে এখন পর্যন্ত খুলে ধরতে পারেননি। নিজেকে এখন পর্যন্ত তিনি যেই দায়িত্বটা তার পালন করার কথা ছিল 22 গজে, সেই দায়িত্ব তিনি পালন করতে পারেননি। 2 ম্যাচে ব্যাট হাতে তার দায়িত্বের পালা শেষ হয়ে গেছে। এখন বল হাতে আসবেন মিরাজ। আমি যদি ভুল না করি 22 কিংবা 23 ম্যাচে মিরাজ উইকেটের পালাটা মিরাজের সেভাবে যাচ্ছে না। 10টারও কম উইকেট তার ঝুলিতে আছে। মিরাজ আজকে কি করবেন সেটা একটা
প্রশ্নের বিষয়, সবচেয়ে বড় প্রশ্নের বিষয় হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারবে কিনা। কারণ আপনি যদি দেখেন এই ইনিংসটাতে জাকের আলী অনেকের কথা আলাদা করে বলতে হয় দর্শক। গত ম্যাচে যখন শেষ দিকে উইকেটস কোলাপস করেছিল তখন জাকের আলী এসেছিলেন। জাকের আলী এসে বাংলাদেশকে মোটামুটি পরাজয়ের যে ব্যবধানটা সেই ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছিলেন একা হাতে। তবে আজকে জাকের আলীর সুযোগ ছিল আরও একবার হিরো হওয়ার, আরও একবার বাংলাদেশকে বড় একটা রানের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু জাকের আলী সেটা পারেননি। তাওহিদ হৃদয়কে আমরা দেখেছি বেশ লম্বা সময় ধরে হৃদয় ক্রিজে ছিলেন, বেশ অনেক সময় ধরে হৃদয় ক্রিজে ছিলেন, হৃদয় বল খেলছিলেন, হৃদয় সেট হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হৃদয় হয়েছেন রান আউট। এর চাইতে দুঃখের আর কি থাকতে পারে। আপনি সময় নিয়ে যখন ক্রিজে থাকবেন তখন আপনি ধরেন এই ধরনের আউট হয়ে যখন ফিরে যাবেন তখন ব্যাটসম্যানের কাছেই কেমন লাগে আমি জানি না, এইটা একটা কোশ্চেন হতে পারে। তবে এখানে যা হচ্ছে আর প্রেমাদাসাতে যা হচ্ছে, কলম্বোতে যা হচ্ছে গত 2 ম্যাচ ধরে বাংলাদেশের ব্যাটিংয়ের, সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এক কথায় যদি বলতে চাই, এক ওয়ার্ডে যদি ডিসক্রাইব করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বাংলাদেশের বোলিংয়ে একটা পরিবর্তন নিয়ে আজকে নেমেছে, ব্যাটিংয়ে যে পরিবর্তনটা বাংলাদেশের এসেছিল, অভিজ্ঞ একজন ব্যাটারকে বসিয়ে রাখা হয়েছে আজকে ফর্ম খরাতেই। লিটন দাসের জায়গাতে যিনি এসেছেন তিনি কি তার কাজটা ঠিকঠাকভাবে করতে পেরেছেন কিনা। বলছি শামীম পাটোয়ারির কথা। চমৎকার শুরু শামীম পাটোয়ারি করেছেন, কিন্তু তার যেই ইনিংস লম্বা করার দায়িত্ব, ওয়ানডে ক্রিকেটে যেই দায়িত্বটা থাকে ব্যাটসম্যানদের, ওয়ানডে ক্রিকেটে অন্তত 50 রান কিংবা তার বেশি রান নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা তিনি করতে একদমই ব্যর্থ হয়েছেন। এমন না যে 6 নম্বরে নামা শামীম পাটোয়ারি কম বল পেয়েছেন বা তার যেই ইউজুয়ালি তার যে রোলটা থাকে শেষ দিকে এসে স্ট্রাইক রোটেট করে, না, আজকে সেরকম ছিল না। আজকে বাংলাদেশের উইকেট আগেই পড়েছে, তারপরেও তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। 22 রান তিনি করেছেন। বারবার চলে আসে যে তানজিম সাকিব, যদি আপনি যখন দেখবেন যে আপনার টিমে একজন ব্যাটার যিনি টেইল এন্ডার, যিনি বোলার, তিনি সবচেয়ে ভালো ব্যাটিং যারা করেছেন তাদের 2-1 মধ্যে একজন, তখন আপনারা আসলে এই ব্যাটিং লাইন আপ নিয়ে বা আপনার দলের ব্যাটাররা কি করেছে সেটা নিয়ে আর খুব বেশি কিছু বলার প্রয়োজন মনে ধরে না। 249 রানের টার্গেট শ্রীলঙ্কার সামনে, আর বাংলাদেশের কাছে পুঁজিটা হচ্ছে 248 রানের। এই 248 রানে শ্রীলঙ্কাকে আটকাতে হবে, আর শ্রীলঙ্কাকে আটকানোর জন্য বাংলাদেশের যেই প্লাস পয়েন্ট যেগুলো আছে সেগুলোর প্রথম ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বোলিং শক্তি। গত ম্যাচে আমরা যেই বোলিংয়ের সামর্থ্য বাংলাদেশ দেখিয়েছে, এই ম্যাচেও বাংলাদেশকে ঠিক সেরকম বোলিংয়ের সামর্থ্য দেখাতে হবে, প্রয়োজনে তার চাইতে ভালো কিছু করে দেখাতে হবে। কারণ আপনি আগে ব্যাটিং করা, আগে বোলিং করার, পরে বোলিং করার মধ্যে নিশ্চয়ই পার্থক্য সবাই বুঝে। আর 2 নম্বর ব্যাপারটা হচ্ছে এই মাঠে প্রেমদাসার এই মাঠের আচরণ যেটা বলে সেটা হচ্ছে আগে যারা ব্যাটিং করে তারা একটু অ্যাডভান্টেজ পায় ম্যাচ জয়ের জন্য, কারণ রান চেজে এখানে একটু ডিফিকাল্ট হয়। মাঠের উইকেটের খুব বেশি কিছু থাকে না ব্যাটারদের জন্য সেকেন্ড ইনিংস আসতে। তো সেই অ্যাডভান্টেজটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, বাংলাদেশের বোলাররা কাজে লাগাতে পারে, তাহলে বাংলাদেশ এই সিরিজে ফিরে আসতে পারবে। সর্বোপরি বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে, এখন পর্যন্ত শ্রীলঙ্কা সফরে প্রথম জয়টা তুলে নিতে পারবে, কারণ 2টা টেস্ট, একটা ওয়ানডে ইতিমধ্যেই শেষ হয়েছে। বাংলাদেশের জয়ের সংখ্যাটা এখন পর্যন্ত 0। একটা ড্র যদি আমরা বাদ দেই, বাকি একটা টেস্ট, একটা ওয়ানডে বাংলাদেশ হেরেছে। 2টা ম্যাচই বাংলাদেশ বেশ বাজেভাবেই হেরেছে। হিউমিলিয়েশন বললেও খুব একটা ভুল হবে না যখন আপনি 15 ওভারে 100 কমপ্লিট করে ফেলার পর আপনি নেক্সট 5 রানে 7 উইকেট 6 উইকেট হারিয়ে বসেন, এবং ওই 7 উইকেট 6 উইকেটের জন্য আপনি ম্যাচ হেরে বসেন। আপনি যখন একটা টেস্ট ম্যাচ, 5 দিনের টেস্ট, আপনি 3 দিনেই অলমোস্ট হেরে যান, 4র্থ দিনে সকালে আপনি আধা ঘন্টা ব্যাটিং, 22-23 মিনিট অথবা 30 মিনিট ব্যাটিং করার পরে আপনি হেরে যান।
তো দর্শক, আমরা আশা বাঁধতে পারি, আমরা এটাই করতে পারি বাইরে থেকে। আমার মনে পড়ে যতটুকু, মেহেদী হাসান, শেখ মেহেদী 2023 বিশ্বকাপে একটা কথা বলেছিলেন মিডিয়াতে অথবা এই গণমাধ্যমের সামনে, যে দোয়া করতে। আমরা বাইরে থেকে অ্যাকচুয়ালি দোয়া করতে পারি, শুভকামনা জানাতে পারি আমাদের দলের জন্য। আমাদের দল ভালো করবে, যেই অ্যাডভান্টেজগুলো আছে এই পিচের, এই উইকেটের, সেই অ্যাডভান্টেজগুলো বাংলাদেশ দল তুলে নিয়ে সেকেন্ড ইনিংসে টাইগাররা বল হাতে ঘুরে দাঁড়াবে, চমৎকার করে ম্যাচ তুলে বের করে আনবে, সিরিজে সমতায় ফিরবে। কারণ বাংলাদেশের এই ম্যাচটা জেতা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখন পর্যন্ত একটাও জয় নেই। যেই ফরম্যাটটা বাংলাদেশ অপেক্ষাকৃত আমরা শক্তিশালী বলি অথবা অপেক্ষাকৃত শক্তিশালী মানে নিজেদের, সেই ফরম্যাটে এই ম্যাচে জয় পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট। দর্শক, এই ছিল আপাতত ইনিংস ব্রেকের তথ্য। ইনিংস ব্রেকে ক্রিকেট নিয়ে এই ছিল আলোচনা। সেকেন্ড ইনিংসে কি হয়, বল হাতে বাংলাদেশ কি করে, সে নিয়ে আমরা অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিকেটের সব খবর পেতে চোখ রাখতে হবে ক্রিক রেঞ্জের পর্দায়। কলম্বো থেকে আপাতত বিদায় নিচ্ছি।